আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। একটা খবর দেখলাম যে আমেরিকায় যারা ভারতীয় ছাত্রছাত্রী এর মধ্যে 40% তারা দেশে ফেরত যাবার কথা ভাবছেন। কেন তারা দেশে ফেরত চলে যেতে চাচ্ছেন? আমি 5টি কারণ খুঁজে বের করেছি। সেই 5টি কারণ অর্থাৎ যে কারণে তারা আমেরিকা আসার পরও দেশে চলে যেতে চাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করি এই যে বিকেলবেলার পার্কের সৌন্দর্য সেটা দেখার পাশাপাশি আমার কথাগুলা আপনাদের ভালো লাগবে। এই পার্কটি দেখুন, খুব সুন্দর করে সাজানো, ছোট্ট একটা পার্ক। এই পার্কটি যেমন সাজানো গোছানো, অনেকেই এরকম সাজানো গোছানো জীবনের জন্য আমেরিকান ড্রিম পূরণ করার জন্য এখানে স্টুডেন্ট হিসাবে আসে। আসার পর পড়ালেখা শেষ করার পর আপনাকে কিন্তু ওরা কাজের পারমিশন দেয়। সেটার মেয়াদ থাকে ধরুন 2 বছর, কারো ক্ষেত্রে হয়তো 3 বছর। এর মধ্যে বা এই সময়ের মধ্যেই আপনাকে আপনার একটা কাঙ্ক্ষিত চাকরি পেতে হবে। ইদানিং যেটা হয়েছে যে আমেরিকার চাকরির বাজারে তারা যাদের পার্মানেন্ট রেসিডেন্সি আছে বা যারা আমেরিকান নাগরিক তাদেরকে আগে প্রায়োরিটি দিচ্ছে। তারপর হচ্ছে আপনার এই যাদের সাময়িক একটা অনুমোদন তাদের। অর্থাৎ চাকরির বাজারটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গিয়েছে। আর বিশেষ করে আইটি মার্কেট যেটা বা এআই আসার পর জবগুলোতে দেখা যায় যে এন্ট্রি লেভেলে অনেক কঠিন হয়ে গিয়েছে চাকরি পাওয়া। সেই সাথে কেউ যদি আবার চাকরিও পায় তখন 1-2 বছরের মধ্যে তাকে আবার H1B ভিসায় যেতে হবে। সো এই যে ভিসা স্ট্যাটাস বা ভিসা ইস্যুটা 1 নাম্বার কারণ অনেকেই দেখা যায় এখানে তারা স্পন্সর পায় না। অর্থাৎ একটা কোম্পানি যে স্পন্সর করবে তার মাধ্যমে তারা যে H1B লটারিতে অংশগ্রহণ করবে সেই সুযোগটা পায় না। আপনি যদি সেই সুযোগটা না পান তাহলে প্রাথমিক যে আপনার একটা চাকরি করার যে একটা পারমিশন ছিল 2 বছর বা 3 বছর, এরপরেই আপনাকে চলে যেতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো ভ্যালিড ভিসা না থাকে তাহলে আপনি এখানে থাকতে পারবেন না। ফলে অনেক ভারতীয় ছাত্রছাত্রী তাদের চলে যেতে হচ্ছে, কারণ তারা চাকরি পাচ্ছে না বা চাকরি পাবার পর অনেকের দেখা যায় যে H1B যে ভিসা সেই ভিসার লটারিতে তাদের নাম আসছে না, কারণ প্রতি বছর মাত্র 80,000 তারা এই অনুমোদন দেয়। ফলে অনেক কঠিন হয়ে গিয়েছে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের পড়ালেখা শেষ করার পর এই জায়গাটায় থাকা। আর ভারত বা চায়না থেকে যারা আসে তারা যে গ্রিন কার্ডে আবেদন করতে গেলেও মিনিমাম 10 থেকে 15 বছর সময় লাগে তাদের যে পার্মানেন্ট যে রেসিডেন্সি বা আমেরিকার যে গ্রিন কার্ড সেটা পাওয়া। ফলে সেটাও তাদের জন্য কঠিন। ফলে বাধ্য হয়েই অনেককেই ফেরত যেতে হচ্ছে। 2 নাম্বার হচ্ছে কাজের চাপ। যেহেতু আপনি স্পন্সরশিপ নিচ্ছেন, অর্থাৎ আপনাকে স্পন্সর করতে হচ্ছে, তাই কোম্পানি অনেকটা তার মতো করে আপনাকে খাটায়। এক হচ্ছে যে বেতন কম দেয়। বিশেষ করে অনেকেই দেখা যায় যে ভারতীয় যে কোম্পানি সেই কোম্পানিগুলোতে একটু সহজে চাকরি পায়, যেহেতু তারা অনেক সময় নিজের দেশের লোকদেরকে একটু সুযোগ সুবিধা দেয়। ফলে তারা H1B ভিসা স্পন্সর করে, কিন্তু বিনিময়ে তারা দেখা যায় যে যেই পরিমাণ তাদের যোগ্যতা অনুযায়ী যেই বেতনের চাকরি তাদের পাবার কথা তারা সেই বেতন পায় না। অন্যদিকে তারা অনেক সময় অফিস টাইমের পরেও এক্সট্রা অনেক খাটায়। আপনি খাটতে বাধ্য, কারণ যদি আবার আপনার ভিসা তারা বাতিল করে দেয়, স্পন্সরশিপ বাতিল করে দেয়, তাহলে আপনি থাকতে পারবেন না। ফলে বাধ্য হয়ে অনেককেই আবার অনেক বেশি কাজ করতে হয়। ফলে ওয়ার্ক লাইফ যে একটা ব্যালেন্স সেই ব্যালেন্সটা থাকে না। ফলে এটাও আরেক ধরনের হতাশা যে তাদের চাকরি পাওয়ার পরেও চাকরি অনুযায়ী তাদের বেতন বা চাকরি অনুযায়ী তার যে সুযোগ সুবিধা সেটার অনেক কমতি থাকে। 3 নম্বরে আমি বলবো যে জীবনযাত্রার যে ব্যয় সেটা অনেক বেশি বেড়েছে আমেরিকায়। আপনি 90-এর দশকে একজন আমেরিকায় আসার পর সে ছোটোখাটো কাজ করেও আমেরিকান যে ড্রিম, তার বাড়ি করা গাড়ি করা, সেটা পূরণ করতে পারতো। এখন আপনি যদি একটা স্ট্যান্ডার্ড চাকরি করেন তাহলে দেখা যায় সেই চাকরি দিয়ে আপনার হয়তো প্রতি মাসের খরচ চালানো সেটা সম্ভব হবে। আপনার যে একটা বাড়ি কেনা বা গাড়ি কেনা, সেই সাথে বাচ্চাদের পড়ালেখার খরচ, চিকিৎসা ফি, বা আপনি অবসর সময়ে ঘুরতে যাবেন, অর্থাৎ অন্যান্য যেই স্বপ্ন সেটা পূরণ করা, সেটা দেখা যায় যে তারা ঠিকভাবে পূরণ করতে পারছে না। ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করার কারণে তারা অনেকেই চিন্তা করে যে সে যদি আবার নিজ দেশে বা ইন্ডিয়ায় একটা চাকরি পায় তাহলে তার অনেক কিছুই অনেক সহজ হবে। ফলে অনেকেই চাকরি পাবার পরও, চাকরি যারা পায় না তারা তো ব্যাক করেই, আবার যাদের ভিসা স্ট্যাটাস থাকে না তাদের তো বাধ্য হয়েই চলে যেতে হয়। আবার অনেকে চাকরি পাবার পরেও যে অন্যান্য সুযোগ সুবিধার কথা চিন্তা করে তারা ব্যাক করার কথা চিন্তা করে। 4 নাম্বার হচ্ছে অনেকেই সামাজিক পরিবেশ চায়।
অনেকেই চায় যে তার যে নিজস্ব পরিবেশ, নিজস্ব গণ্ডি, সেই জায়গাটায় থাকতে। সেরকম পরিবেশ আমেরিকার সব জায়গায় সেরকম পরিবেশ থাকে না। যেখানে অনেক ভারতীয়দের বসবাস, সেই জায়গায় আপনার ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় বা যারা মুসলমান তাদের জন্য মসজিদ, যারা হিন্দু তারা মন্দির, সেটা কাছাকাছি থাকে। কিন্তু একদম যে নিজস্ব যেটা, সেই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। আপনি যদি একটু দূরে যান, বড় শহর থেকে একটু দূরে যান, তাহলে এই সুযোগ সুবিধাগুলো অনেক লিমিটেড থাকে। আর যেহেতু আপনি স্পন্সরশিপের মাধ্যমে চাকরি নিচ্ছেন, যেহেতু আপনি একজন বিদেশি বা আপনি এই জায়গাটায় বাইরে থেকে আসছেন, ফলে যেই জায়গাটায় সহজে আমেরিকানরা যেতে চায় না, যেই কোম্পানিগুলোতে বা যেই সময়ে দেখা যায় আপনি হয়তো ছুটির দিনেও কাজ করবেন বা আপনি হয়তো ইভিনিং টাইমে কাজ করবেন, ওই সময়গুলোতে বা ওই জায়গাগুলোতে বা ছোট ছোট শহরে তাদের চাকরি নিতে হয়। সেখানে আবার যে সামাজিক সুযোগ সুবিধা সেটার কমতি থাকে। ফলে সামাজিক সুযোগ সুবিধার কারণে এই পার্সেন্টেজটা কম, কিন্তু এটাও আবার অনেকেই বিবেচনা করে অনেকেই আবার দেশে ফেরত যেতে চায়। পঞ্চম কারণটা যদি বলি, সেটা হচ্ছে একদল আছে যারা এই জায়গাটা এসে পড়ালেখা করবে আবার দেশে ফেরত যাবে, যে তাদের টার্গেটে এখানে পড়ালেখা করব বা এই জায়গাটা একটা ডিগ্রি নিব, তারপর নিজস্ব একটা কোম্পানি খুলবো বা স্টার্ট আপ বা উদ্যোক্তা হতে চায়। আবার অনেকেই এই জায়গাটায় আসে, অনেকেই অতীতে আসছে, আসার পর এইখানে বিজনেস করে বা অন্য কিছু করে তারা অনেক টাকা বা আর্ন করে তারা চলে গিয়েছে। অর্থাৎ তাদের টার্গেট আলাদা, যে আমি এখান থেকে ডিগ্রিটা নিব বা এই নলেজটা নিব, সেটা আমি দেশে কাজে লাগাবো। এই সংখ্যাটা আবার কম। বেশিরভাগ যে সংখ্যাটা, মূলত যেটা কারণ, যে এখানে যদি কেউ একটা ভালো চাকরি পায়, ভালো সুযোগ সুবিধা তার থাকে, তারা কিন্তু বিশেষ করে ভারতীয় অনেক ভাই বোনদের আমি দেখেছি, তারা এই জায়গাটায় সেট হতে চায়। তাদের ভাষ্য হচ্ছে যে সে যদি তার নিজস্ব অঙ্গরাজ্যে না থেকে অন্য অঙ্গরাজ্যে থাকতে হয়, ধরুন পশ্চিম বাংলার একজন, সে যদি ওই জায়গাটায় না থেকে তাকে এখন সেই কেরালা স্টেটে তাকে থাকতে হয়, তখন তার জন্য বিদেশ থাকার সমানই। ফলে তারা অনেকেই বিদেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে এখানে অনেক নাগরিক সুযোগ সুবিধা সেই জিনিসগুলো রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে সে সিকিউর করতে চায়। ফলে ভিসা স্ট্যাটাস বা এটা অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল হলেও, যেহেতু বাচ্চাদের জন্ম এই জায়গাটায় হয়, ফলে তারা নাগরিক হয়ে যায়। ফলে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো চাকরি পেলে তারা এই জায়গাটায় স্থায়ী হয়। কিন্তু ইদানিং যেহেতু চাকরিটাই পাচ্ছে না, যেহেতু স্পন্সরশিপ অনেকেই দিচ্ছে না, অনেক বড় বড় কোম্পানি তারা স্পন্সর দিচ্ছে না যে তারা চাকরি দিবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা চাকরি পাবার পরও H1B ভিসা যেটা, সেই ভিসায় তাদের নাম আসে না, সেই লটারিতে নাম আসে না। আর এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার সাথে সাথে আইটি সেক্টরে যে লে অফটা হয়েছে ইদানিং এই বছর, আপনারা শুনেছেন যে অনেক লে অফ হচ্ছে বা সামনে লে অফ হবে। আর যেহেতু ভারতীয়রা অনেকেই আইটিতে এসেছে, আইটির উপর তাদের ডিগ্রি বা এই সেক্টরে তারা কাজ করে, এই সেক্টরটা ইম্প্যাক্টেড হয়েছে বেশি। ফলে এই যে নিউজগুলো দেখেছেন, যে হতাশাজনক যে নিউজ, যে একটা পার্সেন্টেজ তাদের চলে যেতে হচ্ছে, বাধ্য হয়ে তাদেরকে চলে যেতে হচ্ছে। আবার অনেকেই যারা টাকা খরচ করে এসেছে নিজ খরচে পড়ার জন্য, ফলে এখানে যদি চাকরি না হয়, দেশে ফেরত যাওয়া, দেশে যদি তার সুযোগ না থাকে, এটাও একটা টেনশন বা ইমিগ্রেশনের এই টেনশন। ফলে অনেক ধরনের নিউজ যেটা আমরা এখন দেখছি, এই নিউজগুলো হয়তো সামনে আরও আসবে, যেহেতু এআইয়ের যে একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু অলরেডি তৈরি হয়েছে এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশিদের উপরও পড়ছে। আমরা হয়তো একটু সহজে, ওদের চেয়ে একটু সহজে গ্রিন কার্ড পাই, কিন্তু চাকরি পাবার যে প্রভাব বা যে লে অফ, সেই জিনিসটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরও আছে। ফলে আপনারা যারা ভবিষ্যতে আসবেন, বাংলাদেশ থেকে যারা আসবেন, যারা এখন স্টুডেন্ট অবস্থায় আছেন, কি করে ভালো চাকরি পাওয়া যায় সেই দিকে বা সেটার উপর আপনারা একটু বিশেষ মনোযোগী হবেন। এটাই আমার এই ভিডিওতে কথা বলার উদ্দেশ্য। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।